আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। যুদ্ধের মূল কেন্দ্রবিন্দু এখন দক্ষিণ পূর্ব ইউক্রেন, দাবি রাশিয়ার। এদিকে এক বছরে ইউক্রেনে ক্লাস্টার বোমায় হতাহত 912। এবার শান্তি ফেরাতে মিয়ানমারের জান্তাকে সহিংসতা বন্ধের আহ্বান। দেশের নাম ইন্ডিয়া পরিবর্তন করে হতে পারে ভারত। নাইজার থেকে সৈন্য প্রত্যাহার করবে ফ্রান্স। সর্বশেষ জানিয়ে দেব রাশিয়া তুরস্ক শীর্ষ সম্মেলন কৃষ্ণ সাগর শস্য চুক্তি পুনর্বহালে ব্যর্থ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। যুদ্ধের মূল কেন্দ্রবিন্দু এখন দক্ষিণ পূর্ব ইউক্রেন, দাবি রাশিয়ার। দক্ষিণ পূর্ব ইউক্রেনের জাপোরিজিয়া অঞ্চলটি সম্প্রতি ইউক্রেন যুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু। রুশ সামরিক কর্মকর্তাদের মঙ্গলবার তিনি বলেছেন, জাপোরিজিয়া যে রিজার্ভ ব্রিগেড এনেছে ইউক্রেন, তারা পশ্চিম থেকে প্রশিক্ষণ নিয়েছে। অবশ্যই দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি রুশ প্রতিরক্ষা মন্ত্রী। এই দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। সের্গেই শোইগু বলেন, যুদ্ধের ট্রাম্প কার্ড হতে পারে দক্ষিণ পূর্বের লড়াই। সেখানে রুশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়লে ইউক্রেনীয় বাহিনী দক্ষিণে অগ্রসর হতে পারে। এ পরিস্থিতিতে রুশ বাহিনী দুই ভাগে বিভক্ত হয়ে যেতে পারে। এদিকে রাশিয়ান ভূখণ্ডে হামলা করার জন্য ইউক্রেন অস্ট্রেলিয়ান ড্রোন ব্যবহার করছে বলে দাবি করেছে মস্কো। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, অস্ট্রেলিয়ান ড্রোন রুশ লক্ষ্যবস্তুতে হামলা চালাতে ব্যবহার করছে কিয়েভ। এক বছরে ইউক্রেনে ক্লাস্টার বোমায় হতাহত 912। ইউক্রেনে রুশ আক্রমণের পর এক বছরে ক্লাস্টার বোমার আঘাতে হতাহতের সংখ্যা 9 শতাধিক। 2022 সালে রুশ আক্রমণের এক বছরের এই হতাহত হয়েছে বলে জানিয়েছে ক্লাস্টার মিউনিশন কোয়ালিশন সিএমসি নামের একটি সংস্থা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় খবর জানিয়েছে। মঙ্গলবার প্রকাশিত সিএমসির বার্ষিক প্রতিবেদন উল্লেখ করা হয়েছে, ইউক্রেনে আক্রমণের পর থেকে ব্যাপকভাবে ক্লাস্টার বোমা ব্যবহার করেছে রাশিয়া। পুরনো ও নতুন উদ্ভাবিত অস্ত্র দিয়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে রুশ বাহিনী। ইউক্রেনও এ ধরনের বোমা ব্যবহার করছে, তবে তা রাশিয়ার চেয়ে পরিমাণে অনেক কম। প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েক বছর ক্লাস্টার বোমায় হতাহতের কোনো তথ্য না থাকলেও ইউক্রেনে গত বছর প্রায় 916 জন হতাহতের কথা নথিভুক্ত করেছে। হতাহতদের বেশিরভাগ বেসামরিক নাগরিক। ইউক্রেনে হতাহতের সংখ্যা বৃদ্ধিতে বিশ্বজুড়ে ক্লাস্টার বোমায় হতাহতের সংখ্যা 1172 জন। 2010 সালে সিএমসি প্রতিবেদন প্রকাশ শুরুর পর থেকে এটি এক বছরের সর্বোচ্চ সংখ্যা। ক্লাস্টার বোমা নিক্ষেপের পর বাতাসে উন্মুক্ত হয় এবং বিস্তৃত এলাকা জুড়ে ছোট ছোট বোমা ছড়িয়ে পড়ে। বোমাগুলো একই সময় একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করে, যেমন ট্যাঙ্ক ও সামরিক সরঞ্জাম, কিন্তু এগুলো দীর্ঘদিন সক্রিয় অবস্থায় বিদ্যমান থাকে। ফলে যুদ্ধ বা সংঘাত শেষ হলেও বেসামরিক লোকদের হতাহতের ঝুঁকি থাকে। আন্তর্জাতিক আইনে ক্লাস্টার বোমার ব্যবহার নিষিদ্ধ নয়, তবে এটি নিষিদ্ধ করার একটি কনভেনশনে 120টিরও বেশি দেশ যোগ দিয়েছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইউক্রেন এতে স্বাক্ষর করেনি। শান্তি ফেরাতে মিয়ানমারের জান্তাকে সহিংসতা বন্ধের আহ্বান। মিয়ানমারের সহিংসতা ও বেসামরিক নাগরিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের নেতারা। এজন্য সরাসরি দেশটির শাসক জান্তাকে দায়ী করে জোটের নেতারা শান্তি ফেরাতে সহিংসতা বন্ধে জান্তার প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল মঙ্গলবার ইন্দোনেশিয়ায় আয়োজিত জোটটির শীর্ষ সম্মেলনে আসিয়ান নেতারা মিয়ানমার সরকারের প্রতি এই আহ্বান জানান। শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ ইন্দোনেশিয়া বলেছে, এ শান্তি নিয়ে একটি সর্বসম্মতি শান্তি পরিকল্পনা সামান্য অগ্রগতি হয়েছে। 2021 সালে মিয়ানমারের একটি সামরিক অভ্যুত্থান হয়। নির্বাচিত সরকার প্রধান অং সান সুচিকে সরিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনীর প্রতিবাদে রক্তক্ষয়ী দমন অভিযান চালানোর পর থেকে মিয়ানমারের সহিংসতা বেড়ে যায়। আসিয়ান সহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক পক্ষ মিয়ানমারের জান্তা সরকারের সমালোচনা করে আসছে। বহু বছর ধরে চলা মিয়ানমারের সংকটের সমাধানের ঐক্যবদ্ধ অবস্থান নিতে গতকালই ইন্দোনেশিয়ায় একত্র হয়েছেন আসিয়ান নেতারা। আসিয়ান নেতারা গতকালের বিবৃতিতে 19টি বিষয়ের প্রতি জোর দিয়েছেন। এর মধ্যে তারা মিয়ানমারের সশস্ত্র বাহিনী এবং মিয়ানমারের সংশ্লিষ্ট সব পক্ষকে সহিংসতা কমাতে, বেসামরিক নাগরিক, বাড়িঘর, স্কুল, হাসপাতাল, বাজারের মতো সরকারি স্থাপনার উপর হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তারা বলছেন, মিয়ানমারের অব্যাহত সহিংসতার আমরা তীব্র নিন্দা জানাই। এদিকে অধিকার সংগঠনগুলো বিদ্রোহী ঘাঁটি এবং বেসামরিক অবকাঠামোতে বিমান হামলার জন্য জান্তাকে অভিযুক্ত করেছে। এই সংকট সমাধানে আগিয়ে নেওয়া কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। মিয়ানমারের শান্তি ফেরাতে আসিয়ানের পক্ষ থেকে যে 5 দফা শান্তি প্রস্তাব দেওয়া হয়েছিল, তার বাস্তবায়ন এখনো আলোর মুখ দেখেনি। কেননা মিয়ানমারের জান্তা প্রধান মিন জোটের শান্তি প্রস্তাব মেনে বিরোধীদের সঙ্গে আলোচনায় বসতে অনাগ্রহ জানিয়েছেন।
দেশের নাম ইন্ডিয়া পরিবর্তন করে হতে পারে ভারত। ইন্ডিয়া নামটি পরিবর্তন করে সে দেশের নাম ইংরেজিতে ভারত রাখতে পারে দেশটির কেন্দ্রীয় সরকার। অন্তত এমনটাই আলোচনা ছড়িয়েছে। দিল্লিতে G20 সামিটের পরেই আগামী 18 থেকে 22 সেপ্টেম্বর দেশটির সংসদে বিশেষ অধিবেশনে বসতে যাচ্ছে। সেই অধিবেশনের দেশের নাম পরিবর্তন করার প্রসঙ্গটি উত্থাপন করে কেন্দ্রের পক্ষ থেকে একটি প্রস্তাবনা আনা হতে পারে বলে মনে করা হচ্ছে। ইতোমধ্যেই দেশের সংবিধান সংশোধন করে ভারতের নামকরণের দাবি তীব্র থেকে তীব্রতর হচ্ছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS প্রধান মোহন ভগবতের মতে বিশিষ্ট ব্যক্তিরা পরিবর্তনের পক্ষে তাদের সমর্থন জানিয়েছেন। অনেক আগেই ভারত শব্দটি ব্যবহার করার আহ্বান জানিয়েছিল ভগবত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একই অনুভূতি প্রকাশ করেছিলেন। 2022 সালে 15 আগস্ট স্বাধীনতা দিবসের দিন লালকেল্লার মঞ্চ থেকে ভারতবাসীর কাছে 5টি অঙ্গীকার গ্রহণের আবেদন করেছিলেন মোদী, যার মধ্যে একটি ছিল দাসত্বের প্রতি চিহ্ন থেকে মুক্তি। আর সেই লক্ষ্যে এগোচ্ছেন প্রধানমন্ত্রী। সম্প্রতি শেষ হওয়া সংসদের বর্ষাকালীন অধিবেশনেও সংবিধান থেকে ইন্ডিয়া নামটি বাদ দিয়ে সেখানে ভারত নামটি যুক্ত করার দাবি তুলেছিলেন বিজেপির রাজ্যসভার সংসদ সদস্য নরেশ বানশাল। তার যুক্তি, এটি ঔপনিবেশিক দাসত্বের প্রতীক। ভারতের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর যাতায়াতের জন্য যে বিশেষ বিমান ব্যবহার করা হয় তাতে ভারত নামটি খোদাই করা আছে। সেই জল্পনা আরো বাড়িয়েছে একটি চিঠিতে দ্রৌপদী মুর্মুকে প্রেসিডেন্ট অব ভারত বলে সম্বোধন করায়। আগামী 9 ও 10 সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে G20 জোটভুক্ত দেশগুলির শীর্ষ বৈঠক। 9 সেপ্টেম্বর বিদেশি রাষ্ট্রপ্রধান এবং সমস্ত মুখ্যমন্ত্রীদের নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মঙ্গলবার রাষ্ট্রপতি ভবন থেকে G20 প্রতিনিধিদের সেই আনুষ্ঠানিক নৈশভোজের আমন্ত্রণ প্রকাশিত হয়েছে। সেই আমন্ত্রণপত্রে প্রেসিডেন্ট অব ইন্ডিয়ার পরিবর্তে প্রেসিডেন্ট অব ভারত লেখা রয়েছে। এরপরেই জল্পনা আরো বাড়িয়েছে। রাইসিনা হিলের তরফে দেশটির রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলিতে যে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে, ইতোমধ্যেই সেই আমন্ত্রণপত্রের প্রতিলিপি ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়। G20 সম্মেলনের মতো এত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সরকারি আমন্ত্রণপত্রে ইন্ডিয়ার পরিবর্তে ভারত লেখার সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে সংবিধানের বিশেষজ্ঞরা। শুধু আমন্ত্রণপত্রেই নয়, বিদেশি অতিথিদের যে পুস্তিকা পাঠানো হয়েছে তাতেও ইন্ডিয়ার পরিবর্তে ভারত লেখা রয়েছে, যার শিরোনাম হিসেবে লেখা রয়েছে ভারত দ্য মাদার অব ডেমোক্রেসি। নাইজার থেকে সৈন্য প্রত্যাহার করবে ফ্রান্স। নাইজার থেকে সৈন্য প্রত্যাহার নিয়ে দেশটির সামরিক শাসকদের সাথে ফ্রান্স কথা বলেছে বলে খবর পাওয়া গেছে। গত জুলাই মাসে নাইজারে অভ্যুত্থানের পর দেশ দুটির সম্পর্ক তলানিতে নেমে যাওয়ার প্রেক্ষাপটে এই আলোচনা হচ্ছে বলে ফ্রান্সের একটি মিডিয়া জানিয়েছে। খবরটি নিশ্চিত করে মালি ও সেনেগালে নিযুক্ত সাবেক ফরাসি রাষ্ট্রদূত নিকোলাস নরম্যান্ড আল জাজিরাকে বলেন, তার সূত্র অনুযায়ী আংশিক সৈন্য প্রত্যাহার নিয়ে ফ্রান্স ও নাইজারের সামরিক বাহিনীর মধ্যে আলোচনা চলছে। তিনি জানান, পরিচয় প্রকাশ না করতে ইচ্ছুক ওই সূত্রটি ইঙ্গিত দিয়েছে যে এই আলোচনাকে অভ্যুত্থানকারী নেতাদের স্বীকৃতি প্রদান হিসেবে বিবেচিত হচ্ছে না, বরং দুই দেশের সেনাবাহিনীর মধ্যে কৌশলগত